Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training course conducted by Badullah Academy. আমরা বাটোয়ারার মামলার ট্রায়াল ওয়ার্কশপ নামে নতুন একটি আম, আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে যাচ্ছি। এটা আগামী 26 এপ্রিল 2025 শনিবার রাত 8টা থেকে এটা চালু হতে যাচ্ছে। তো আমাদের কথা ছিল যে একদল সিভিল লয়ার, ভালো দক্ষ সিভিল লয়ার তৈরি করা। তারই অংশ হিসেবে আমাদের একটা গ্রুপ আছে 60 জন বা 70 জনের। মেইনলি তাদের উদ্দেশ্যেই আমরা এটা অফার করেছি, যারা দীর্ঘদিন ধরে আমাদের বেসিক কোর্স গুলো করেছে। তাদের প্রথম ট্রায়াল ওয়ার্কশপ হিসেবে এই বাটোয়ারার ট্রায়াল ওয়ার্কশপটা আমরা থ্রো করেছি। তো এই যে আমরা ওয়ার্কশপটা থ্রো করলাম, তো এইটার আমার উদ্দেশ্য কি, আমরা এই ট্রায়াল বাটোয়ারার মামলার ট্রায়াল ওয়ার্কশপটা করে আমরা কি পেতে চাই, বা আমরা কতটুকু দক্ষতা অর্জন করতে পারবো এই ওয়ার্কশপ থেকে। এই ওয়ার্কশপের আমাদের উদ্দেশ্য হলো আপনাকে আপনার যে বিদ্যমান দক্ষতা আছে সিভিল মামলা পরিচালনার ক্ষেত্রে, বিশেষ করে বাটোয়ারার মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে, সেই বিদ্যমান দক্ষতাটাকে আমরা আরো বৃদ্ধি করে হাই ডেফিনিশন দিতে চাই। এই কোর্সটা সম্পন্ন করার পর আপনি নিজে থেকেই এই বাটোয়ারার মোকদ্দমার বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। সেটা আপনি বাদীপক্ষের আইনজীবী হন অথবা বিবাদী পক্ষের আইনজীবী হন, ইন বোথ দ্য কেসেস ইউ ক্যান কন্টেস্ট এন্ড কন্ডাক্ট ট্রায়াল অফ পার্টিশনস। তো এক্ষেত্রে বাটোয়ারার ট্রায়ালের ক্ষেত্রে দুইটা পার্ট আছে, একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরির পার্টটা কি, আপনারা জানেন যে বাটোয়ারার মোকদ্দমা করার ক্ষেত্রে এই যে আপনি বন্টন দাবি করছেন, এই বন্টন দাবিটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। আর এই বন্টন দাবিটা এস্টাবলিশ করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসগুলো আপনাকে জানতে হবে যে ওয়ারিশ কারা, ওয়ারিশ কারা, উত্তরাধিকার কারা, আমাদের উত্তরাধিকার চিহ্নিত করতে হবে। তো আমরা এরকম একটা টপিক রেখেছি, প্রায় 40-42টা টপিক আমরা নির্ধারণ করেছি, এবং এই টপিকগুলোর অধীনে আবার সাব টপিক আছে, বিভিন্ন মানে ছোট ছোট সেগমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যেমন ধরেন আমরা আমাদের এই ট্রায়াল ওয়ার্কশপের থিওরিটিক্যাল পার্টটা শুরু করার ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথমে উত্তরাধিকার কারা, কিভাবে উত্তরাধিকার নির্ণীত হয়, এই জিনিসটা আমরা দেখব। উত্তরাধিকার নির্ণীত হওয়ার ক্ষেত্রে আহ জন্ম অধিকারকে আমরা প্রাধান্য দেব, নাকি প্রতিনিধিত্বের নীতিকে আমরা প্রাধান্য দেব, বা স্পেস সাকসেশন কি। উত্তরাধিকার নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা বাচ্চা আহ ফ্যামিলিতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই কি তিনি আহ সম্পত্তির উত্তরাধিকার লাভ করবেন, নাকি আহ তিনি কোনো একটা নির্দিষ্ট বয়সে গিয়ে সম্পত্তির উত্তরাধিকার লাভ করবেন, নাকি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির আহ, সঙ্গে তার ব্লাডলি রিলেশন এস্টাবলিশ করার মাধ্যমে এবং কোনো একজন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে সেখানে তিনি উত্তরাধিকার দাবি করতে পারবেন। তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে ঠিক উত্তরাধিকারিত্বটা আমরা কিভাবে নির্ণয় করব, আহ, কাকে আমরা ওয়ারিশ নির্ধারণ করব, এই জিনিসটা আমরা শিখিয়ে দেবো। যেমন হিন্দু ফ্যামিলিতে যে উইথ দা বর্ন অফ পাবলিক, তো এক্ষেত্রে এই যখন পরিবারে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ইয়া হয় যে হিন্দু পরিবারে একজন বাচ্চা তার সম্পদের উত্তরাধিকার লাভ করে, কিন্তু মুসলিম পরিবারে সেটা হয় না। ওকে, তো এই উত্তরাধিকার নির্ণয় করার পদ্ধতিগুলো আমরা আপনাকে আহ, শেখাই দেব। তারপরে আমাদের দ্বিতীয়ত যে আসবে যে বন্টনযোগ্য সম্পত্তি কোনগুলো। একজন আহ, ব্যক্তি স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে মারা যায়, ব্যাংকে টাকা পয়সা রেখে মারা যায়, তার শেয়ার থেকে, ডিবেঞ্চার থেকে, সিকিউরিটিজ থেকে, তার নানা কোন ধরনের সম্পত্তি থেকে, এই সম্পত্তিগুলোর মধ্যে কোনগুলো বন্টনযোগ্য, সেই বন্টনযোগ্য সম্পত্তিগুলো আমরা চিহ্নিত করে সেটা পার্টিবল কিনা, বন্টনযোগ্য কিনা, সেই আলোচনা আমরা আপনাদের দেখাই দেবো যে কোনগুলো পার্টিবল প্রপার্টি।
পার্টিবল প্রপার্টির মধ্যে অনেক সময় দেখবেন যে কিছু প্রপার্টিজ আনডিভাইজেবল, যেমন ধরেন একটা পুকুর অথবা একটা ফ্ল্যাট, হ্যাঁ, অথবা একটা মেশিনারিজ, এগুলো অনেক সময় বন্টনের পার্টিবল প্রপার্টি হয়ে থাকে, কিন্তু এগুলাকে অনেক সময় আহ, উম, বিভাজ্য করা যায় না। একটা ফ্ল্যাট ধরে হয়তো একজন ব্যক্তির দুই ছেলে মেয়ে থাকলো, তার স্ত্রী থাকলো, তাহলে এই তিনজনের মধ্যে এখন এই প্রপার্টিটা কিভাবে বন্টনযোগ্য হবে? এই ক্ষেত্রে 1900 সরি 1893 সালের পার্টিশন অ্যাক্ট বলে একটা আইন আছে। সেখানে পার্টিশন অ্যাক্টের সেই আহ, উম, উম, বিধান অনুসারে আহ, আপনি আহ, কিভাবে এখানে বাই আপ বলে একটা জিনিস আছে, যে কোনো একজন ব্যক্তি হয়তো মামলাটা করলো, পরিবারের মধ্যে কেউ একজন সম্পত্তিটা বিক্রি করতে চাচ্ছে, পরিবারের অন্য সদস্যরা সেটা কিনতে চাচ্ছে। তো এখানে এই 1893 সালের পার্টিশন অ্যাক্টের বিধান অনুযায়ী এইখানে আপনি কিভাবে বাই আপ করতে পারেন, সেটা কিভাবে নিলাম হবে, সেটা নিলামের মধ্যে মূল্য কিভাবে নির্ধারণ হবে। তো এই জিনিসটা আমি আপনাদের আহ, শিখিয়ে দেব। তারপরে একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে ত্যক্ত সম্পত্তি সেগুলো বন্টন করার সময় তার যে রেখে যাওয়া ঋণ, অথবা তার রেখে যাওয়া আহ, মৃত্যুর সময় তার ডেথ বেড চার্জ বলে এটাকে, যেমন ধরেন তিনি হসপিটালে ছিলেন, তার চিকিৎসার অনেক ব্যয় হয়ে গেছে, তার আইসিসিউ ব্যয় অনেক হয়ে গেছে। তো বন্টন করার সময় এগুলা কিভাবে আপনি বাদ দেবেন, বা এগুলো বাদ দেওয়ার প্রিন্সিপালটা কি? তার ঋণ, তার এরকম ডেথ বেড চার্জ বা অন্য ধরনের তার কোনো যদি কারো নিকট ঋণী থাকেন, সেই ঋণগুলো কিভাবে বাদ দেবেন, এই জিনিসগুলো আলোচনা উম, করা হবে। তারপরে বন্টনের পূর্বে কখনো কখনো দেখা যায় যে বন্টনের পূর্বে ওয়ারিসদের কেউ কেউ কোনো সম্পত্তি হস্তান্তর করে দেয়। এই হস্তান্তরটার কতক্ষণ আইনি বৈধতা আছে, বা এই আইনি বৈধতা কিভাবে নির্ণয় করা যাবে, বা আদৌ এই দলিলটা বৈধ হবে কিনা, সেই বিষয়ে আমরা একটা আলোচনা রেখেছি। এবং আপনারা জানেন দ্য স্টেট এগুজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950 এর সেকশন 143 বিতে 2006 সালে নতুন একটা আইন করা হয়েছে, যে সুন আফটার দ্য ডেথ the property left by the deceased must be partitioned by a registered instrument in writing। তো লিখিতভাবে এবং নিবন্ধিত দলিলের মাধ্যমে এই সম্পত্তিটা বন্টন করতে হবে 143 ধারার বিধান অনুযায়ী। তো এই দলিলগুলো কিভাবে প্রস্তুত করতে হবে, বন্টন দলিল কিভাবে প্রস্তুত করতে হবে এবং সেটা নিবন্ধন করতে হবে, সে বিষয়ে আমাদের একটা আলোচনা থাকবে। এরপরে আমরা ওয়ারিশদের যে শ্রেণীবিন্যাস, আপনারা সকলে জানেন শেয়ার আর অবশিষ্ট ভোগী এবং দূরবর্তী জ্ঞাতি নামে আহ, এই তিন ক্যাটাগরির ব্যক্তি আছে যারা মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার দাবি করতে পারে। তো এগুলোর আমরা একটা আলোচনা করব, যে কারা শেয়ারার, কারা অবশিষ্ট ভোগী অর্থাৎ রেসিডিউরি, কারা ডিস্ট্যান্ট কিন্ডার অর্থাৎ দূরবর্তী জ্ঞাতি, সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। এবং এইটা যদি আপনি না জানেন তাহলে আপনি ভালো মতো বন্টন করতে পারবেন না। তারপর আরেকটা টপিক আপনারা নির্ধারণ করেছি, যে যে সকল অবস্থায় এই শেয়ার শেয়ারাররা বঞ্চিত হন না, সেই সিচুয়েশন গুলো আমরা চিহ্নিত করব, যে যখন একজন শেয়ারার কখনোই তার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না, বা শেয়ারার এবং অবশিষ্ট ভোগী যদি একসঙ্গে থাকে, তাহলে সম্পত্তির বন্টন আহ, কিরকম হবে। আবার বন্টন করতে গিয়ে কখনো কখনো দেখা যায় যে বন্টনযোগ্য যে সম্পত্তি, যেমন ধরেন 100 টাকা বন্টন করতে হবে, কিন্তু কোরআনে শেয়ারারদের অংশ নির্ধারণ করা হয়েছে। তো কোরআনিক আইন অনুযায়ী আহ, শেয়ারারদের শেয়ার বন্টন করার ক্ষেত্রে আহ, আপনার দেখা যায় যে 100 টাকা আছে, 100 টাকার থেকে কোরআনিক আইন অনুযায়ী বন্টন করতে গেলে 120 টাকার প্রয়োজন। তাহলে এখানে এই যে আহ, অংশটা বেড়ে যাচ্ছে, তখন 100 টাকার মধ্যে নামিয়ে এনে এটাকে বন্টন করতে। আবার কখনো কখনো দেখা যায় যে 100 টাকা বন্টন করতে হবে, কিন্তু
কোরআনিক যে শেয়ারারদের অংশ আছে সেই অংশ অনুযায়ী 80 টাকা বন্টন করা যাচ্ছে, আর 20 টাকা আরো অতিরিক্ত থাকছে। সেক্ষেত্রে আবার এটা প্রপোর্শনেটলি এটাকে রিটার্ন করে বেশি করে বাড়িয়ে দিতে হয়। তো এই দুইটার নীতির নাম হলো আহ, আউল এবং রাত। আউল এবং রাত। তো এই মিরাজ বন্টনের ক্ষেত্রে এই আউল এবং রাত এই নীতিগুলোর প্রয়োগ কিভাবে আপনারা করবেন সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি আপনাকে শিখাই দেব। তারপরে বন্টনের ক্ষেত্রে কিছু এক্সক্লুশন আছে, রুলস অফ এক্সক্লুশন। কোনো কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট সিচুয়েশনে সম্পত্তির অংশ প্রাপ্তি থেকে বঞ্চিত হন। তো এই রুলস অফ এক্সক্লুশন গুলো নিয়ে আমরা আলোচনা করব, যে শেয়ারার, রেসিডিয়ারি অথবা ডিস্ট্যান্ট কিন্ডার কে কাকে এক্সক্লুড করবে এবং কোন কোন অবস্থায় এক্সক্লুড করবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো মিরাজ বন্টনের ক্ষেত্রে বা ফরাইজের নীতি অনুসারে কখনো কখনো এটা পার ক্যাপিটা বা পার স্ট্রাইপ সম্পত্তিটা বন্টন হয়। বিশেষ করে উম, কখনো কখনো যখন আহ, মুসলিম ল অনুযায়ী রুলস অফ রিপ্রেজেন্টেশন ইজ নট রিকগনাইজড। আপনারা সহজ করে বললে বুঝবেন এটা, যে উম, দাদার জীবদ্দশায় যদি বাবা মারা যায়, সেক্ষেত্রে নাতি নাতনিরা আমাদের মুসলিম লর বিধান অনুযায়ী অংশ পায় না। কিন্তু এটা 1961 সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর সেকশন 4 দিয়ে রিকগনাইজ করা হয়েছে। অর্থাৎ আমাদের কোরআনিক ল এর যে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ ঠিক যখন একজন ব্যক্তির মৃত্যু হবে, মৃত্যুর সময় যারা বেঁচে থাকবে তারাই শুধুমাত্র সম্পত্তির অংশ পাবে। কিন্তু দেখা গেল যে যিনি প্রপোজিটার, যার সম্পত্তিটা বন্টন হচ্ছে, ওই সময় দেখা যাচ্ছে যে নাতি নাতনি আছে, বাবার নেই, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে নাই, বাট তার নাতি নাতনিরা আছে। তো মুসলিম ল অনুযায়ী এই জায়গাটায় আহ, বাবার সম্পত্তি নাতি নাতনি পেত, দাদার সম্পত্তি নাতি নাতনিরা পেত না। তো 1961 সালে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স সেকশন 4 ইন্ট্রোডিউস করে বলা হলো যে বাবার সম্পত্তি যতটুকু বাবা বেঁচে থাকলে তার বাবার সম্পত্তি পেত, এই নাতি নাতনিরা তার বাবার জায়গায় স্থলাভিষিক্ত হবে। তো তখন এই সম্পত্তিটা কিভাবে পার ক্যাপিটা এটা ডিস্ট্রিবিউট হবে বা পার স্ট্রাইপ অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, এই জিনিসটার একটা আলোচনার প্রয়োজন আছে। এরপরে আসেন আরেকটা টপিক আমরা নির্ধারণ করেছি, এটা আমাদের 19 নম্বর টপিক, যে ধর্মান্তরিত মুসলিম আহ, সম্পত্তির উত্তরাধিকার লাভ করবে কিনা। এই ধর্মান্তরিত হওয়ার বিষয়, কনভার্সন অফ রিলিজিয়ন, তখন সম্পত্তির বিভাগ বন্টনটা কি হবে, এই জাতীয় আমরা একটা আলোচনা রেখেছি। এরপরে আহ, বন্টন করার ক্ষেত্রে অবধারিত ভাবে আপনাকে সিএস কোতিয়ানের আনা করা ক্রান্তি গুলো শিখতে হবে। আনা করা ক্রান্তি, যোগ বিয়োগ, গুণ ভাগ, এগুলা না জানা থাকলে বা এই সংখ্যাগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনার এই বন্টনের যে থিওরিটিক্যাল পার্টটা আপনার অসম্পূর্ণ থেকে যাবে। আপনাকে একজন মানে দক্ষ আইনজীবী হিসেবে সিএস খতিয়ানের যে আনা করা ক্রান্তিতে যে অংশগুলো ডিস্ট্রিবিউট করা আছে, সেগুলো যদি আপনি অ্যাসেস করা না শেখেন, তাহলে আপনার বিদ্যা অসম্পূর্ণ থেকে যাবে। অতএব এই জিনিসটা অবশ্যই শিখতে হবে, এবং আমি এটা আপনাকে শিখিয়ে দেবো যে আনা করা ক্রান্তির যে সিম্বল গুলো আছে, সেই সিম্বল গুলো কিভাবে চিনতে হবে এবং এর যোগ বিয়োগ বা গুণ ভাগ কিভাবে করতে হবে, এটার উপরে বেশ দুই একটা ক্লাস আমাদের লাগবে, এটা পুরোটা শিখব। এরপরে আমরা প্র্যাকটিক্যাল আসপেক্টটা দেবো, অর্থাৎ আমরা ট্রায়ালে প্রবেশ করব। সোফার এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম, এগুলো আমার থিওরিটিক্যাল পার্ট, অর্থাৎ আমার বন্টনের দাবি প্রতিষ্ঠা করার জন্য এই জ্ঞানগুলো আমার প্রয়োজন হবে। এইটা যখন আমি ভালো করে জানবো, তারপরে আমার আসবে এর অ্যাপ্লাইড আসপেক্টস অফ দ্যাট পার্টিশনস। অ্যাপ্লাইড আসপেক্টস অফ পার্টিশনস কি, যে আপনাকে একদম সরাসরি একটা আর্জি তৈরি করতে হবে। তো এই বন্টনের আর্জি কিভাবে আপনি ড্র করবেন, সেই জিনিসটা আমি আপনাদের শিখিয়ে দেব। আপনারা প্রচলিত অর্থে সারা দেশে আর্জি তৈরি করার সময় একদম সিএস, তারপরে এসএ, আরএস, ডিআরএস, এরকম নানা ধরনের খতিয়ানের বর্ণনা দেখতে পান, এবং আহ, খতিয়ান এইসব বর্ণনা দিতে গিয়ে আর্জির কলেবর বৃদ্ধে 16 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা কোনো কোনো জেলায় হয়ে যায়।
তো আমি এখানে স্পেশালি আমি প্রমিস করি আপনাদের খুব ছোট্ট করে শর্ট করে 2-3 পৃষ্ঠার মধ্যে কিভাবে এই বন্টনের মোকদ্দমার আর্জি আপনি তৈরি করতে পারবেন সেই কলা কৌশলগুলো আমি আপনাকে আহ শিখাই দেব। শিখাই দেবো যে খুব ছোট্ট করে কিভাবে আপনি আর্জি তৈরি করবেন। আর আরজি আহ, তৈরি করার পর যখন আপনি ফিরিস্তিটা কিভাবে তৈরি করবেন, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস গুলো আপনার আরজির সঙ্গে দাখিল করবেন, বন্টনের একটা মামলা দাখিল করলে সেই ফিরিস্তিটা কিভাবে তৈরি করবেন, ফিরিস্তির সঙ্গে আপনার ডকুমেন্টস গুলো কিভাবে আইটেম ওয়াইজ আপনি ইয়া করবেন, তার এন্ট্রি করবেন, এবং তারপরে এটার ফটোকপি দাখিল করবেন নাকি অরিজিনাল করবেন, বা অরিজিনাল না থাকলে ফটোকপি কিভাবে দাখিল করবেন। এখানে যে অনেক সময় আদালত মামলাগুলো নিতে চায় না, কোনো কোনো আদালত, যে আপনার তো অরিজিনাল নেই, আপনি ফটোকপি দিয়ে মামলা নেবেন না, তখন মামলা দায়ের করতে অনেক ঝামেলা করেন, বিপদ অসুবিধা। তো আমি এখানে শিখিয়ে দেবো এই সিচুয়েশন গুলো আপনি কিভাবে মিট আপ করবেন। এবং বন্টনের মোকদ্দমা করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এর আহ, ইয়াটা খুব বেড়ে যায়, বিবাদী সংখ্যাটা খুব বেড়ে যায়, বিবাদের সংখ্যা খুব বেড়ে যায়। এর ফলে আহ, একদিকে যেমন আপনার আহ, সমন জারিটা আপনার জন্য বেশ টাফ হয়ে যায়, এবং দীর্ঘ সময় লাগে। তো এটা খুব ইম্পর্টেন্ট পাথর মোকদ্দমায়, যে ঠিক প্রিসাইজলি আপনি কাকে কাকে পক্ষ করে মামলা করবেন। আজকেও যেমন আমি একটা মামলায় দেখলাম যে 150 জন আহ, একটা তালিকা দিয়েছে, এবং এই বন্টনের মোকদ্দমায় আপিল অ্যাডমিশনের দিনে, বা সরি আপিল অ্যাডমিশন না, এটা আপিল অ্যাডমিশন হয়ে গেছে, আপিল হিয়ারিং এর দিনে তিনি এখন জবাব দিতে চাচ্ছেন। তো এই যে জিনিসগুলো, এগুলো যদি আপনারা ভালো করে শিখেন, তাহলে ট্রায়াল মাস্টার হয়ে যাবেন, এই ধরনের আহ, মানুষের ভোগান্তি হবে না। আপনাকে মনে রাখতে হবে আপনি উকিল, উকিল শব্দের অর্থ হলো ভরসার স্থল। আপনি মানুষের ভরসার স্থল কিভাবে হবেন? থ্রো ইয়োর নলেজ, লিগ্যাল নলেজ, আপনাকে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি মানুষের ভরসা স্থল হতে না পারেন, বা লিগ্যাল সার্ভিসটা আপনি যথাযথভাবে দিতে না পারেন, তাহলে কিন্তু শেষ বিচারের দিনে আপনাদের যার যেরকম বিশ্বাস আছে, এটা কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার কারণে যদি আপনার মক্কেল সঠিক বিচার থেকে বঞ্চিত হয়, না এই বিচার না পায়, তাহলে এর দায় দায়িত্ব কিন্তু আপনার উপর পড়তে হবে, বিকজ অফ ইউর শ্যালো নলেজ, অর নো, মানে হ্যাভিং নো প্রপার নলেজ। এই জন্য আপনাকে সবসময় জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। আইনজীবীদের মধ্যে তো জ্ঞান চর্চার মানে অনেক অভাব অনেক সময় আমরা দেখি, বা তারা নতুন কিছু শিখতে চায় না, বা তারা ট্রেনিং নিতে চায় না, তারা নিজেকে আপডেট করতে চায় না। পৃথিবীর এত কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই প্রফেশনটার লোকজন নিজেদেরকে আপডেট করার ব্যাপারে তেমন সচেতন না। খুবই গুটি কয়েক আইনজীবী আছে যারা নিজেদের আহ, জ্ঞানকে বৃদ্ধি করতে চায়। তারা পিয়ার ডিসকাশন করে, তারপরে ল জার্নাল পড়ে, তারপরে ল বুকস গুলো পড়ে, বা সিনিয়রদের কাছ সঙ্গে আলোচনা করে, বা পারলে কোনো ট্রেনিং নেওয়ার সুযোগ পেলে সেটা নেয়, ইত্যাদি। এই বিষয়গুলো আগ্রহ তৈরি করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি যত লার্ন করবেন তত আর্ন করতে পারবেন। এবং আপনি লার্ন করার অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা হলো যে আপনার একজন ভালো গুরু থাকা, ভালো একজন সিনিয়র থাকা। আপনারা জানেন এই আইনজীবী প্রফেশনটা কিন্তু হলো গুরুমুখী বিদ্যা। আপনার যদি একজন ভালো মেন্টর না থাকে, তাহলে আপনি আহ, খুব সহসা দ্রুত এই প্রফেশনটাতে উন্নতি করতে পারবেন না। আপনার মনে রাখতে হবে যে ম্যারাডোনারও কোচ লাগে, পেলেরও কোচ ছিল, এরকম জগৎ বিখ্যাত যারা প্লেয়ার তাদেরও কোচ ছিল। তো সো আপনি আইনজীবী হয়েছেন, আপনার কোনো কোর্স লাগবে না, আপনার কোনো ট্রেনিং লাগবে না, আপনার কোনো বিদ্যা অর্জন করা লাগবে না। এই বিষয়টা এরকম না। প্রত্যেক 5 বছর পর পর আপনার বিদ্যা অকেজো হয়ে যায়, কিছুটা হলো অকেজো হয়ে যায়। এখন যে যুগ আসছে, আপনি যদি এখন ইলেকট্রনিক এভিডেন্স না শিখেন, সাইবার ল না শেখেন, কম্পিউটার ফরেনজিক না শিখেন, ফরেন্সিক এভিডেন্স না শিখেন, তাহলে আপনি অন্তত ভালো আইনজীবী হতে পারবেন না। আপনার যদি ইংরেজির উপর ভালো দক্ষতা না থাকে, আপনি ভালো আইনজীবী হতে পারবেন না, কারণ ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল গেটওয়ে অফ নলেজ। তো আজকে যেমন একজন আইনজীবীকে আমি ডেকেছিলাম, 15 পৃষ্ঠার একটা পিটিশন লিখছে, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের বিরুদ্ধে তিনি রিভিশন করছেন, যদিও রিভিশন করা ভুল, আপিল করতে হবে। এই 15 পৃষ্ঠার একটা দরখাস্ত লিখে কোথাও একটা বারের জন্য
অস্থায়ী নিষেধাজ্ঞা এই শব্দটা তিনি প্রয়োগ করেন নাই, যদিও অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের বিরুদ্ধে তিনি এই রিভিশনটা দায়ের করেছেন। আমি তাকে এই 5:45-টার দিকে ডাকছিলাম, দেখালাম যে এই 15 পৃষ্ঠা আপনি আমাকে দেখান, যে আপনি একটা এই অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিভিশন দায়ের করছেন, আপনি এই 15 পৃষ্ঠা লিখছেন, 15 পৃষ্ঠা লেখার কি এখানে দরকার ছিল? আর এখানে যে আপনি লিখলেন, সে লিখে একবারও একটা জায়গা আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে এই দরখাস্তটা দায়ের করেছেন, রিভিশনটা কোথাও লিখলেন না। তাহলে এটা কি হলো? আপনি তো ইউনিভার্সিটি পড়ার ছেলে, রাজশাহী ইউনিভার্সিটি পড়ছে, তাকে আমি নিজে ডেকে অর্ডার 41, রুল 1, সাব রুল 2 দেখিয়ে দিলাম যে আপনাকে কিভাবে আপিলের মেমো তৈরি করতে হবে। গত সপ্তাহে দেখিয়েছি, এই সপ্তাহে সে ঠিক উল্টা করে লিখে নিয়ে আসছে, আরজি জবাবগুলো লিখে নিয়ে আসছে। তাহলে আমি যে তাকে দেখাই দিলাম, তারপরেও দেখলাম তার সিলে দেখলাম রাজশাহী ইউনিভার্সিটি লেখা। এই হলো অবস্থা, আমাদের প্র্যাকটিসের অবস্থা। হ্যাঁ, হাউভার, তো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস এর মধ্যে এইভাবে আমরা কিভাবে পক্ষ করতে হয়, বিবাদী করতে হয়, সেই জিনিসটা আমরা আলোচনা করব। এরপরে বন্টনের মামলায় আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিভাবে, অর্থাৎ যে আপনি বিবাদী পক্ষের আইনজীবী, তো আপনাকে জবাবটা খুব চমৎকার করে লিখতে হবে। জবাব লেখার ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি, যে অনেক জায়গায় সুন্দর করে জবাবটা লিখতে পারে না। তো বন্টনের মোকদ্দমার জবাব লেখার আলাদা কিছু বিশেষত্ব আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। জবাব দাখিল হলো, এরপরে জবাব দাখিলের উপর বাদীর করণীয় কি, তিনি কি ধরনের স্টেপস নিতে পারবেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা টপিক আমরা নির্ধারণ করেছি যে বন্টনের মোকদ্দমায় আপনি আপোষ পক্ষদোষ যদি হয়, আহ, কিভাবে সেটা অপসারণ করবেন, বা ডিফেক্ট অফ পার্টিস। ডিফেক্ট অফ পার্টিস হলো দুই ধরনের, আপনারা সকলে জানেন, জয়েন্ডার এবং মিড জয়েন্ডার অফ পার্টিস। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে এই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার করে বোঝে না, যে মিড জয়েন্টার কাকে বলে আর জয়েন্টার, নন জয়েন্টার কাকে বলে। যাক, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। খুব চমৎকার একটা জিনিস আমি শিখিয়ে দেবো, বাটোয়ারার মোকদ্দমায় আপনি তদবিরকারক কিভাবে নিয়োগ করবেন, কারণ বাটোয়ারার মোকদ্দমায় অনেক সময় বাদীর সংখ্যা মোর দ্যান 2 থাকে, বা বিবাদীর সংখ্যা তো প্রায় 20, 30, 40, 50, 100 জন থাকে। তো এদের মধ্যে আপনি তদবিরকারক কিভাবে নিয়োগ করবেন, এটা সারা দেশে ভুল আছে। আমি হয়তো আপনাকে, আই এম দ্য সিঙ্গেল পার্সন, যে আপনাকে সঠিক জিনিসটা শিখাইতে পারবো, যে মোকদ্দমায় আপনি গিয়ে বললেই হবে না যে আপনি তদবির কারক। বিবাদী পক্ষে কেউ একজন নিজেকে তদবির কারক দাবি করলে হবে না। থ্রু আউট দ্য কান্ট্রি গত 200 বছর যাবত আছে, ভুল চলছে। এই আমার সঙ্গে থাকার অর্থ হলো যে একবার আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি ছিল, স্যার মারা গেছেন, আহ, এমাজউদ্দিন আহমেদ। তিনি একবার বলছিলেন যে যারা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে 2 বছর ঘোরাফেরা করে, তাদেরকে আমি ডিগ্রি পাশের সার্টিফিকেট দিতে রাজি আছি। আপনি যদি আমার কথাগুলো শোনেন, তাহলে আপনি মানে অন্যদের থেকে 10 বছর এগিয়ে থাকবেন, শুধু আমার সঙ্গে যদি আপনি বসেন। যেমন আমাদের আতাউল্লাহ সাহেবের খুব একটা বিখ্যাত আহ উক্তি আছে, কুমিল্লার আইনজীবী আতাউল্লাহ সাহেব বলে যে আলিমের স্যার যদি ইসলামের ইতিহাস পড়ায়, তাও পড়ো আমি তার সঙ্গে আছি, সেখানেও কিছু শেখার বিষয় আছে। আতাউল্লাহ সাহেব গত 2016 সাল থেকে উনি আমার সঙ্গে প্র্যাকটিক্যাল আছেন আমাদের এই ট্রেনিং সেশন গুলোতে। মার্শাল্লাহ, তিনি তার দক্ষতার ছাপ রাখছেন। তারপরে উম এই তদবিরকারক হিসেবে যে আপনি নিয়োগ পেতে চাচ্ছেন বা নিয়োগ দিতে চাচ্ছেন, এক আইনজীবী হিসেবে কিভাবে দরখাস্তটা মুস্তাবিদা করেন, সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব। এরপরে মেডিয়েশন সম্পর্কে, অর্থাৎ এডিআর যেটা, এডিআর এ কিভাবে নথি পাঠাবেন বা অ্যাপ্লিকেশন করবেন, আহ, ইত্যাদি বিষয়গুলো। যদিও আইনজীবীরা মেডিয়েশন বা এডিআর এর ব্যাপারে আইনজীবীদের মতো অনেকেই তেমন আগ্রহ প্রকাশ করেনি, কিন্তু এগুলো অনেক সময় ভালো কাজ দেয়। এখন লিগ্যাল এইড অফিসার আছে, তাদের মাধ্যমে আপনি দ্রুত মানুষকে প্রতিকার দেওয়ার জন্য এডিআর পদ্ধতিটা গ্রহণ করতে পারেন। এরপরে ডিসকাভারি, ইন্সপেকশন, ইন্টারোগেটিভস নিয়ে আমরা আলোচনা করবো। স্পেশালি আমাদের ইন্টারোগেটিভস নিয়ে আলোচনা করবো, কারণ এগুলাতে বিবেদী হয়তো জবাব দিয়ে বললো যে মোকদ্দমাটা পক্ষদোষের বাড়ি, এই পক্ষদোষের আপনি কিভাবে ইন্টারোগেটিভ দেবেন, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো। ইন্টারোগেটিভস আপনি কখন প্রদান করবেন,
সেখানে কি কি প্রশ্ন লিখবেন, বা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হয়, হ্যাঁ, বা না দিলে এর ফলাফল কি, ইত্যাদি বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে এই শিরোনাম। এরপরে বাটোয়ারা মোকদ্দমা আপনারা জানেন খুবই লেন্দি হয় আমাদের দেশে, দীর্ঘদিন যদি চলতে থাকে, বিকজ অফ নাম্বার অফ ডিফেন্ডেন্টস। এই মরে ওই বাঁচে, তো ওই তার পক্ষভুক্ত করতে হয়, আবার সে মরে ইয়া করতে হয়। আমি একটা কথা বলি, এই যে কায়মোকাম করতে হয়, এই কায়মোকামের দরখাস্ত 40 বছর প্র্যাকটিস করছে এমন আইনজীবী কায়মোকামের দরখাস্ত লিখতে পারে না। আপনি ট্রেনিং না নিলে কে ট্রেনিং নিবে? অপশন আমি দেখাই দেবো আপনাকে, 40 বছর প্র্যাকটিস করছে, তিনি পর্যন্ত জানেন না যে হাউ টু ড্রাফট আ পিটিশন ফর সাবস্টিটিউশন। আপনাকে জুডিশিয়াল এডুকেশন কে শিখিয়েছে? আপনার যদি কপাল ভালো হয়ে থাকে, আপনি ভালো একজন সিনিয়রের যদি সাক্ষাৎ পান, দেখা পান, শিষ্যত্ব লাভ করেন, তাহলে আপনার আইনজীবীর জীবন সার্থক। আর যদি না পান, সারা জীবন আপনাকে ভুগতে হবে। কারণ এই আমাদের যারা আইনজীবী হয়েছে, যারা পেশাগত মানে পেশা পরিচালনা করতে চান, আইন পেশা পরিচালনা করতে চান, তাদের জুডিশিয়াল এডুকেশন নিতে হবে। দিস ইজ অ্যাপ্লাইড ম্যাথের মতো, এটা থিওরি দিয়ে চলবে না। এই জায়গাটা আপনাকে আইন কিভাবে অ্যাপ্লাই হয় প্র্যাকটিক্যালি সেই জিনিসটা শিখতে হবে। হয়তো আপনি অনেক ভালো রেজাল্ট করছেন, প্রশ্ন কমন পেয়েছেন প্রশ্ন উত্তর লিখে, কিন্তু প্র্যাকটিস একদম টোটালি ডিফারেন্ট। আপনার যদি একদম ভালো মেন্টর থাকে, আপনার যদি ভালো গুরু থাকে, তাহলে আপনি অল্প সময়ে বেশি দক্ষতা অর্জন করতে পারবেন। তখন 40-50 বছর বয়স আপনার লাগবে না। আমাদের পীর মুর্শিদ বলে একটা কথা আছে, গুরু আছে, এগুলোর দরকার আছে। যদিও আমরা এই সিস্টেম গুলোকে খুবই বাজেভাবে নষ্ট করে ফেলতেছি। আপনার আধ্যাত্মিক উন্নয়নের জন্য একজন পীর আপনার খুব বেশি সহায়ক হতে পারে, যিনি প্র্যাকটিক্যালি আপনাকে ধর্মীয় বিধানগুলো কিভাবে চর্চা করতে হয়, আধ্যাত্মিক উন্নতি সাধন করতে হয়, এগুলো আপনাকে বলে দিতে পারে। যদিও এগুলার খুবই নেগেটিভলি আমরা এগুলো দেখি বা বিশ্বাস করি, কিন্তু আমি মনে করি আপনার সবকিছুতেই আপনার সামনে যদি একটা আলো থাকে, তাহলে আপনার পথ চলাটা খুব সহজ হয়, ভুল ভ্রান্তি আপনার কম হয়। আপনি গভীর রাতে চলছেন, সেখানে যদি আপনার সামনে একটা লাইট থাকে, যত মিটিমিটি করে জ্বলুক, ওই লাইটের আলোতে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আর আপনার সামনে যদি কোনো লাইট না থাকে, দ্যাট মিন্স আপনার যদি কোনো পীর মুর্শিদ না থাকে, গুরু না থাকে, মুরব্বি না থাকে, তাহলে আপনাকে অনেক হোঁচট খেয়ে পথ চলতে হবে। পথ চলতে পারবেন না, নট দ্যাট, অনেক হোঁচট খেতে হবে, পড়ে যেতে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে। আপনি কাঙ্ক্ষিত মাত্রায় সফলতা অর্জন করতে পারবেন না। অন্তত এই প্রফেশনটার ক্ষেত্রে এইটাকে বলা হয় গুরুমুখী বিদ্যা। আপনার একজন মেন্টর লাগবে, গুরু লাগবে। আবার না থাকলেও চলবে, কিন্তু এই বিদ্যাটা অর্জন, যে বিদ্যাটা আপনি গুরুর সঙ্গে থাকলে 2 মিনিটে অর্জন করতে পারতেন, সেটা হয়তো আপনার 20 বছর লেগে যাবে। জিনিসটা ধরায় দিলে, একটা বলে দিলে সঙ্গে সঙ্গে আপনি এটা ক্যাচ করবেন, কিন্তু নিজে পড়ে এটাতে দক্ষতা অর্জন করতে আপনার অনেক সময় লাগবে। পারবেন, কিন্তু ইট টেকস টাইম। যখন দেখবেন যে আপনার প্রচুর আয় ইনকাম হচ্ছে, কিন্তু তখন আর আপনার কোনো কিছুরই দরকার নেই, আপনি তখন গাড়ি কিনলেও গাড়ি চড়ে মজা পাবেন না, খেয়েও খাইতে পারবেন না। তো আপনাকে চিন্তা করতে হবে এখন এই অবস্থায় কত বেশি আয় ইনকাম করা যায়, এখন কত বেশি ভালো থাকা যায়। আপনি ধুকে ধুকে 20 বছর পর দক্ষতা অর্জন করলেন, 30 বছর পর দক্ষ, এটা দিয়ে আপনি খুব বেশি লাভবান হতে পারবেন না। আপনাকে টার্গেট করতে উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এখন আপনাকে সেল করতে হবে, আপনার স্কিলটা এখন সেল করতে হবে। আপনি কোন বিষয়ে স্কিল, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি এই প্রফেশন আছেন, আপনি কতটুকু স্কিল অর্জন করছেন, এটা কতটুকু সেলেবল, কতটুকু সেলেবল, কত বেশি দামে আপনি সেল করতে পারছেন, এই চিন্তা আপনার সবসময় করতে হবে। আহ্বান। তো এই কায়মোকামের ক্ষেত্রে বাদী মৃত্যু যদি হয় মামলা চলাকালীন, বা টোটাল মোকদ্দমায় বাদী যদি মারা যায় অথবা বিবাদী যদি মারা যায়, তো এগুলোকে কিভাবে স্থলাভিষিক্ত করবে তাদের উত্তরাধিকারীদের, ওয়ারিশদের। যদি না করেন তাহলে তার ফলাফল কি হবে, মামলাটা যদি আপনার অ্যাবেট হয়ে যায়, কতখানি অ্যাবেট হয়ে গেল, অ্যাবেটের ফলাফল কি, ইত্যাদি নানা বিষয় কায়মোকাম সম্পর্কে আমরা আলোচনা করব। বা মামলা যদি অ্যাবেট হয়ে যায়, সেখান থেকে কিভাবে রেস্টোর করবেন। হুম।
ইত্যাদি বিষয়গুলো শিখিয়ে দেবো প্র্যাকটিক্যালি, কিভাবে দরখাস্ত দাখিল করবেন, ড্র করবেন ইত্যাদি, তার বিষয়বস্তু কি হবে। এরপরে বাটোয়ারা মোকদ্দমার প্রায় দেখবেন যে বিজ্ঞ কৌশলীরা ইনজাংশন চান। তো এই বাটোয়ারা মোকদ্দমার ইনজাংশন যদি আপনি চান, তো কোন বিষয়গুলো ইনজাংশন দরখাস্তে আপনার উম, মানে প্রস্ফুটিত করতে হবে, আপনার কিভাবে সেই দরখাস্তটা ড্র করতে হবে, সাবমিশন কি হবে। আপনি যদি বিবাদী পক্ষের আইনজীবী থাকেন, তাহলে এই বাটোয়ারা মোকদ্দমায় এই ইনজাংশনটাকে কিভাবে আপনি করবেন, অপোজ করবেন, বা আপনার সাবমিশন কি হবে, এই জিনিসগুলো আমরা আহ, শিখিয়ে দেব। বন্টনের মোকদ্দমা অনেক সময় আপোষ হয়, আপোষ নিষ্পত্তি মূল্যে নিষ্পত্তি হয়, তো আপোষের দরখাস্ত কিভাবে ড্র করতে হয়, বা আপোষ দরখাস্তের কন্টেন্টস কি হবে। অনেক সময় নালিশি যে জমি আছে, তফসিলভুক্ত যে জমি আছে, তার বাইরের জমি অনেক সময় অন্তর্ভুক্ত করে এই বন্টনটা কার্যকরী করা যায়। তো ঠিক কোন অবস্থায় করবে এই জিনিসগুলো করা যায় বা করলে আইনসম্মত হয়, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। বন্টন মোকদ্দমার সাক্ষ্য গ্রহণ খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন বাদী বিবাদের মধ্যে কন্টেস্ট হবে, তখন আপনাকে, আপনি যদি বাদী পক্ষের লয়ার হন অথবা বিবাদী পক্ষের লয়ার হন, তো সেই জিনিসগুলো বাদী পক্ষের লয়ার হলে আপনি যে সম্পত্তি বন্টন চেয়েছেন সেটার আপনার মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে, আপনার দখল প্রতিষ্ঠিত করতে হবে। বিবাদী হলে ঠিক আপনিও সাহাম চেতে পারেন, সাহাম চাইলে কিভাবে চাইবেন, কিভাবে কোর্ট ফি দিবেন। হ্যাঁ। তারপরে আপনি কি ধরনের সাক্ষ্য উপস্থাপন করবেন বিবাদী পক্ষ থেকে, আহ, ইত্যাদি নানা বিষয়গুলো আমরা শেখাবো। আপনার আপনার টাইটেলটা কিভাবে আপনি বাই ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণ করবেন, আপনার দখলটা আপনি বাই ডকুমেন্টারি এবং টেস্টিমনি, এই দুটো দিয়ে কিভাবে এস্টাবলিশ করতে পারবেন। আহ, কোন ধরনের ব্যক্তিকে দিয়ে সাক্ষ্য প্রদান করলে আদালত বেশি একসেপ্টেবল মনে করে, এই জিনিসগুলো আমরা আপনাকে শিখিয়ে দেব। এইখানে আরেকটা চমৎকার জিনিস আমি শিখিয়ে দেবো, যেটা গত 200 বছর যাবত সারা বাংলাদেশে ভুল আছে। অর্থাৎ আপনি যখন when there are more than two plaintiffs or when there are more than two defendants, এদের পক্ষে যখন আপনি কোনো একজনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেন, তখন এটা কিভাবে আপনি সকলের পক্ষে যে আপনি সাক্ষ্য দিতে চাচ্ছেন, বা বিবাদী পক্ষের কেউ একজন দাঁড়িয়ে সকল 50 জন বিবাদী পক্ষে সাক্ষ্য দিতে চাচ্ছে, তখনকার যে স্টেপস গুলো কি হবে সেটা আমি শিখাই দেবো। শুধুমাত্র এই জিনিসটা যদি আপনি শেখেন, তাহলে আপনি 40 বছর বয়সী একজন আইনজীবী, 40 বছর বয়সী মিনস মানে লেন্থ অফ প্র্যাকটিসের বয়স 40 বছর, তাকেও আপনি সারাই যেতে পারবেন। এক বাক্য জেরা করে আপনি পুরো মামলাটাকে ভ্যানিশ করে দিতে পারবেন, আই প্রমিস। একটা জিনিস যদি আমি আপনাকে শিখাই দিই যে আপনার সিভিল ল প্র্যাকটিশনার সারা দেশে মানে ব্যাপকভাবে কমে যাচ্ছে। আইনজীবীরা সিভিল প্র্যাকটিসে আসতেই চাচ্ছে না, মানে ভয় পাচ্ছে। মানে আগের পুরনো দিনের যারা সিভিল প্র্যাকটিশনার লয়ার আছেন, তারা অনেকের বয়সজনিত কারণে তার প্র্যাকটিস করতে পারছেন না, অনেকে মারা যাচ্ছেন। নানাভাবে সিভিল প্র্যাকটিশনার লয়ারদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো আপনি যদি এই ট্রেনিং গুলো করে অল্প বয়সে এই জায়গাটা দখল করতে পারেন, তা আমি মনে করি যে আপনি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন, অল্প সময় অনেক বেশি আয় করতে পারবেন। এরপরে খুবই ইন্টারেস্টিং পার্ট, যেটা আমরা জেরা জবানবন্দি কিভাবে করতে হবে, কোন সাক্ষীকে কিভাবে জেরা করবেন, বাদী কি হিসেবে কিভাবে জেরা জবানবন্দি করবেন, বিবাদী লয়ার হিসেবে কিভাবে জেরা জবানবন্দি করবেন, এই জিনিসগুলো আমরা প্রমাণ শেখাবো। এক্সিবিট কিভাবে করবেন, ভলিউম কিভাবে কল ফর দেবেন, অন্য অফিস থেকে ডকুমেন্টস কিভাবে আনবেন, বা কেউ যদি বৈরী সাক্ষী, কেউ একজন আপনার বিপক্ষে সাক্ষ্য দিল, তো সেটাকে কিভাবে ফেস আপ করবেন, ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা 39 নম্বর টপিক হিসেবে আমরা যুক্তিতর্ক কিভাবে প্রস্তুত করতে হয়, বাদী পক্ষে থাকলে আপনি কিভাবে করবেন, বিবাদী পক্ষ থাকলে কিভাবে করবেন, এই জিনিসগুলো আমরা আপনাকে শিখাই দেব। এক্ষেত্রে আপনি মালিকানা সংক্রান্ত কিভাবে বক্তব্য রাখবেন, দখল সংক্রান্ত কিভাবে বক্তব্য রাখবেন, বা প্রতিপক্ষের বক্তব্যগুলোকে কিভাবে খণ্ডন করবে, রিফিউট করবেন, বা আপনি যদি কোনো ল উদ্ধৃতি দিতে চান অথবা কোনো নজির উদ্ধৃতি দিতে চান, তো ল এবং প্রিসিডেন্টস এগুলো কিভাবে উদ্ধৃতি দিতে হয়, বা আদার সাইড যদি কোনো একটা বিষয়ে ল পয়েন্টস উদ্ধৃত করে, সেটাকে আপনি কিভাবে রিফিউট করবেন, রিবার্ট করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব।
বাটোয়ারা মোকদ্দমায় ডিক্রি জারি খুবই একটি ইম্পর্টেন্ট, 40 নম্বর একটা টপিক আমাদের। তো ডিক্রি জারিতে এখানে প্রচুর মানে সাব হেড আছে, সাব টপিক আছে। আহ, এখানকার যেমন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আপনি কমিশনার নিয়োগ করা। কমিশনার যখন সরাসরি বন্টনটা কার্যকর করতে যাবে, তখন যে তিনি যে চিটা তৈরি করেন, রিপোর্ট তৈরি করেন, স্কেচ ম্যাপ তৈরি করেন ইত্যাদি জিনিসগুলোকে আপনি কিভাবে অ্যাসাইন করতে পারেন। আপনি মনে করেন যে জেরা করবেন কিভাবে, আহ, বা আপত্তি লিখবেন কিভাবে কমিশন রিপোর্টের বিরুদ্ধে, কমিশনারকে কিভাবে জেরা করবেন, এই জিনিসগুলো খুব আমি চমৎকার ভাবে আপনাকে শিখাই দেবো। এবং এই প্রিলিমিনারি ডিগ্রিটাকে আপনি কিভাবে চ্যালেঞ্জ করে আপিল করবেন সে বিষয়টা আমাদের থাকবে। এবং প্রিলিমিনারি ডিগ্রিটা কখন কিভাবে আপনি কি ফাইনাল ডিগ্রিতে রূপান্তর করবেন, সেখানে আপনার স্টেপস গুলো কি হবে, বা প্রিলিমিনারি ডিগ্রির আন্ডারে যখন আপনি বন্টনটা এফেক্ট করার জন্য কমিশনার নিয়োগ করবেন, কমিশনার আপনার যদি পক্ষে রিপোর্ট না দেয় অথবা আপনার বিপক্ষে দেয়, তো এই জায়গাগুলোতে আপনার অনেক স্টেপস এর বিষয় আছে। সেগুলো কিভাবে ফেস করবেন এই জিনিসগুলো আমি আপনাকে প্র্যাকটিক্যালি শিখাই দেবো। এবং স্পেশালি কমিশনারকে কিভাবে যারা করতে হয় সেগুলো আমরা শিখব। এবং এরপরে আমরা বন্টনের আপিল সম্পর্কেও আলোচনা করব। এই বন্টনের আপিল দরখাস্তর মোসাবেদা কিভাবে করবেন, একটু আগে আমি বলছিলাম যে প্রায় 99% ক্ষেত্রে আপিলের দরখাস্ত গুলো ভুল হয়ে যাচ্ছে, সারা দেশে ভুল হয়ে যাচ্ছে। এই আপিলের দরখাস্ত আপনি কিভাবে করবেন, সে মানে চমৎকার ভাবে কিভাবে আপিলের দরখাস্ত তৈরি করতে হয় ইন অ্যাকর্ডিংস উইথ ল, অর্ডার 41 অনুযায়ী, সেই জিনিসগুলো আমি শিখিয়ে দেবো। পাশাপাশি আপনারা ক্রস আপিলের নাম শুনছেন, আসলে শব্দটা ক্রস আপিল হবে না, শব্দটা হবে ক্রস অবজেকশন। অর্থাৎ আপনি ডিগ্রি পেয়েছেন, মামলাটা আপনার ফেভারে ডিসাইড হয়েছে, আপনি 10 শতক সম্পদে বন্টন চেয়েছেন, বন্টন আপনাকে আদালত দিয়েছে 8 শতক দিয়েছে, দ্য ডিগ্রি স্টিল ইজ ইন ইউর ফেভার, বাট ইউ আর নট স্যাটিসফাইড। না, আমি 10 শতকেই চাই, আমি তো 8 শতক চাই না। 8 শতক দিয়েছে, আমি তো 10 শতক চেয়েছিলাম। এই যে আপনি ডিসস্যাটিসফাইড, ডিগ্রি আপনার ফেভারে, ইয়েট দ্যাট ইউ মে ফাইল অ্যান অ্যাপ্লিকেশন, দিস ইজ কল্ড ক্রস অবজেকশন। এইটা কিভাবে করবেন, কত টাকার কোর্ট ফি দেবেন, আপিল দায়ের করলে আপনি কত টাকার কোর্ট ফি দেবেন, কিভাবে করবেন, আপিলে কোন কোন পয়েন্টস গুলোকে মেমো অফ আপিল হিসেবে আপনি ইয়া করবেন, সেট আউট করবেন, কোন ধরনের বিশেষ করে বাটোয়ারা মোকদ্দমা, এই জিনিসগুলো। এবং আপিল শোনাকালীন মানে শুনানি চলাকালীন আপিল অ্যাডমিশন আপনি কিভাবে, আপিল অ্যাডমিশন শুনানিতে কিভাবে অংশগ্রহণ করবেন, এবং এখানে আপনার আপিল শুনানিতে মামলা খারিজ হয়ে যেতে পারে, আপিল খারিজ হয়ে যেতে পারে ইত্যাদি। অথবা আপনি রিমান্ড কিভাবে চাইবেন, রিমান্ডের বিরোধিতা করবেন, রিমান্ড দরখাস্তটা কিভাবে লিখবেন, অথবা আপনি এডিশনাল এভিডেন্স দিতে চান, হ্যাঁ সেটা কিভাবে দিবেন ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করে প্র্যাকটিক্যালি শিখাই দেবো। ইন ফাইন, যদি আমরা বলতে চাই, এই ট্রায়াল ওয়ার্কশপটা যদি আপনি করেন, তো বাটোয়ারা মোকদ্দমার ইনস অ্যান্ড আউটস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজে থেকে এই মামলাটা মানে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনার অন্য কোনো সিনিয়রের সহায়তা নিতে হবে না। আপনি চমৎকার ভাবে নিজে নিজেই এই মোকদ্দমাটা আহ শুনানি মানে মামলা পরিচালনা করতে পারবেন। আমি সেভাবে আপনাকে দক্ষ করে গড়ে তুলবো। তো দ্যাটস অল অফ টুডে। আপনারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বা মনস্থির করেছেন, আমাদের লাইন ওপেন আছে। আগামী শনিবার অর্থাৎ 26 এপ্রিল রাত 8টা থেকে আমরা শুরু করব। আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকেরই জানা আছে, তারপর আমি বলছি 01715 049 567। তো এইগুলো আমাদের কোর্স আউটলাইন। আপনারা এটা দেখেন আপনাদের কেমন লাগলো। এবং এখন আমি আপনাদের পরামর্শ আহ্বান করবো যে এগুলোর পাশাপাশি আমরা আর কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত করলে আমাদের এই কোর্সটা আরো সফলভাবে আহ, শেষ করতে পারবো বা সাফল্যমণ্ডিত হবে। এবং 1893 সালের পার্টিশন অ্যাক্ট, এইটাও আমাদের আলোচনার একটা বিশেষ বিষয়বস্তু থাকবে এবার। তো থ্যাংক ইউ অল। আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আমাকে শুনেছেন, এর জন্য ধন্যবাদ। এখন আমি লাইন ওপেন করে দিচ্ছি আপনাদের মতামত নেব।